আসসালামু আলাইকুম, আমি সাদ মোহাম্মদ মহসিন খান বর্তমান অধ্যয়নরত আছি সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আজকে আমি আপনাদের ড্রিমার্স এডুকেশন কেয়ারের আইসিটি মেন্টর। তো ক্লাস এখন শুরু করা যাচ্ছে। তো ফলো রাখুন আমাদের ড্রিমার্স এডুকেশন কেয়ারে। যদি সবাই এখন আমি আপনাদের আইসিটি ক্লাস নিব। আইসিটির প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বাংলা ও আমাদের বাংলাদেশ। ওকে, প্রথম অধ্যায়। তো এই অধ্যায়ে পাঠ শেষে আমরা যা শিখবো, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এটা এত বেশি মানে এই স্লাইডটা এত বেশি ইম্পর্টেন্ট না, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই পার্টগুলা জিনিসগুলা শিখবো আর কি। যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, তারপরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যাদের অবদানের কারণে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পর্যায়ে আসছে, বাংলাদেশ ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা, বাংলাদেশ ই সার্ভিসের গুরুত্ব, বাংলাদেশ ই কমার্সের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তি। 21 শতকে বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল, মানুষ আগে ভাবতো যে সম্পদ বলতে যে খনিজ সম্পদ, জায়গা জমি, তারপরে হচ্ছে কৃষি জমি, তারপরে বিভিন্ন শক্তির উৎস, এগুলাই। কিন্তু বর্তমানে 21 শতকে এগুলা সব পাল্টায় গেছে। এখন হচ্ছে সম্পদ হচ্ছে জ্ঞান। মানুষ যত বেশি জ্ঞান অর্জন করবে সে তত বেশি সম্পদশালী। এটা সত্যি কথা। তুমি যত বেশি জ্ঞানী তত বেশি মানুষদেরকে অ্যাডভাইস করতে পারবা যে এই জিনিসগুলা ভালো, এই জিনিসগুলা খারাপ। তথ্য প্রযুক্তিকে আমরা এখন দুটি বিষয়ে ভাগ করতে পারি, একটি গ্লোবালাইজেশন, অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। তো আমি যে স্লাইডগুলা দেখাচ্ছি তোমরা অবশ্যই স্লাইডগুলা নোট করবা, আর চাইলে স্ক্রিনশটও রাখতে পারো তোমাদের সাথে। আর এটা হচ্ছে একটা পড়াশোনার ক্ষেত্রে তোমরা অনেক কাজে দিবে। ইভেন আমরা তোমার সবসময় পাশে আছি, পাশে থাকবো। আর ড্রিমার্স এডুকেশন কেয়ারের সবাই পাশে থাকবা, কারণ হচ্ছে আমরা তোমাদেরকে অনেক ভালোভাবে এডুকেশনাল গাইডলাইন, তারপরে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অনেক সাপোর্ট করব। কারণ যেহেতু আমাদের এটা নতুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদেরকে একটা বেস্ট অপরচুনিটি দেওয়ার। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব চার্লস ব্যাবেজ। ওনার জন্মসাল আর মৃত্যুসালটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে কখন দিয়ে দেয় কেউ বুঝতে পারবে না। উনি হচ্ছে মূল কথা হচ্ছে উনি আধুনিক কম্পিউটারের জনক। তিনি হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন 1971 সালে লন্ডন বিজ্ঞান জাদুঘরে। তার বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। সরি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, লন্ডনে বলছি আর কি, এখানে বাট হবে লন্ডন বিজ্ঞান জাদুঘর। ওকে। তো পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে গণনা যন্ত্র পরিকল্পনা করেন। তো এই পরিকল্পনার যে মানে উনি যে পরিকল্পনা করে উনি এটা বানায়ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটার প্রোগ্রামিং করে আবার পরে স্লাইডে অ্যাডা ল্যাভোলেন্স, এই যে অ্যাডা ল্যাভোলেন্স, উনাকে পরে প্রোগ্রামিং এর ধারণা বলা হয়। উনি হচ্ছে তার মায়ের কারণে গণিত বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। আর তাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। এটা তো সব একটু আগেই বলছি আমি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সালগুলা মনে রাখবা, যে 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লেভোলেন্সের পরিচিত হয়। আর ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসেন। 1842 সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়? তুরিন বিশ্ববিদ্যালয়ে 1842 সালে। ওকে, তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা তার সাথে ইঞ্জিনের কাজের ধারা বর্ণনা করেন। তার মৃত্যুর 100 বছর পরে 1953 সালে সেই নোটটি আবারও প্রকাশিত হয়। তখন বিজ্ঞানীরা বুঝতে পারে তিনি প্রোগ্রামিং এর ধারণা দিয়েছিলেন। তো এখন হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, উনি ফিজিক্স বইয়ে মেবি পাবা। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চৌম্বকীয় ধারণা প্রকাশ করেন, যা বিনা তারে বার্তা প্রেরণে একটি সম্ভাবনাকে তুলে ধরেন। আচ্ছা, স্যার জগদীশ চন্দ্র বসু, উনি হচ্ছে বাঙালি বিজ্ঞানী। উনি বায়োলজি বইয়েও মেবি ছিল অনেক সময়, ছোটবেলাতেও তুমি অনেক পাবা ওনাকে। উনি হচ্ছে গাছের যে জীবন আছে এটা প্রমাণ করতে
প্রমাণ করতে পারছিলেন। তো এরকম ছোটখাটো আরো নিউজ পাবা ড্রিমার্স এডুকেশন কেয়ারের সাথে, তুমি লেগে থাকো, তুমি অবশ্যই পাবা। 1895 সালে সফল বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় তিনি সর্বজনের স্বীকৃতি পান না। তো তিনি হচ্ছে এই যে যে ছোট ইয়া আর কি, মানে উনি 5 মিটার বা 3 মিটারের দূরত্বে একটা ইয়া করছিল আর কি, মানে রেডিও ওয়েভ ফেলতে পারছিল এক জায়গা থেকে অন্য জায়গায়। তো উনি এখানে সফল হয়েছে, কিন্তু তার যে থিসিসটা ওইটা প্রকাশ হয় নাই, যার কারণে তিনি স্বীকৃতি পায় নাই। তিনি হচ্ছে এই যে গুগলিয়ানো মার্কনিরও আগে করছে, কিন্তু মার্কনিরটা হচ্ছে প্রকাশ হয়ে যায়, যার কারণে তিনি হচ্ছে বেতারের আবিষ্কারক হিসেবে ইয়া হয়। উনি কিসের, উনি হচ্ছে ইতালিয়ান বিজ্ঞানী ছিল। আর হচ্ছে চার্লস ব্যাবেজ কিন্তু ইংরেজ গণিতবিদ, ইংরেজ বিজ্ঞানী, বিজ্ঞানী না, ইংরেজ ইঞ্জিনিয়ার, ইংলিশ ইঞ্জিনিয়ার, আর হচ্ছে একজন ইংলিশ ম্যান। চার্লস ব্যাবেজ উনি একজন ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে ম্যাথমেটিশিয়ান, মানে গণিতবিদ। তারপরে হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, উনি হচ্ছে মূলত ইমেলের ইমেলের প্রবর্তক। উনি 1971 সালে ইমেল সিস্টেম চালু করে। বর্তমানে ইমেলের খরচ অনেক কম অন্যান্য তুলনা থেকে। আগে তো মানুষ হাতে চিঠি লিখতো 20 শতকের 60-70 দশকের আগে। ওকে, তো এই যে 20 শতকের 60-70 দশকের ইন্টারনেট, এই লাইনটা মানে আমি যে প্যারাটা লিখছি এই জিনিসটা তোমরা অনেক ভালোভাবে মুখস্থ রাখবো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এমসিকিউ তে আইসা পড়তে পারে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বুঝোই তো যে কখন কি দিয়ে দেয়। তো স্টিভ জবস কে কে না চিনে, এখন দেখা যাবে অনেকে আমার ক্লাস আইফোনেও দেখতেছে। তো মাইক্রো প্রসেসরের আবির্ভাবের পরে যুক্তরাজ্য জুড়ে সেটি পার্সোনাল কম্পিউটার তৈরির কাজে ব্যবহার করে। আইফোন তো এখন অনেক ভালো ক্যামেরার ক্ষেত্রে তো সব বেশিরভাগ আইফোন কিনে মানুষ শো অফের জন্য। স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জনিয়াক ও রোনাল্ড ওয়েন, ওকে, এই দুইজনের নামও মুখস্থ রাখতে হবে। 1976 সালে 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তারা তিনজন মিলে একটা অ্যাপেল প্রতিষ্ঠান চালু করেন। আর স্টিভ জবস এর নামে মনে হয় ইংলিশ বইয়ে তুমি ইয়াও পাবা, মানে ওনার একটা প্যাসেজও পাবা। উইলিয়াম হেনরি বিল গেটস উইলিয়াম হেনরি বিল গেটস উনি হচ্ছে টপ 10 রিচেস্ট পার্সনদের মধ্যে একজন। একটা সময় ফার্স্টেই ছিল, তারপরে হচ্ছে এখন তো ইলন মাস্ক। 1981 সালে আইবিএম কোম্পানি তাদেরকে হচ্ছে ইয়া দেয়, তাদের পার্সোনাল কম্পিউটারের জন্য তাদের সফটওয়্যার, যে মাইক্রোসফটকে দায়িত্ব প্রদান করে তাদের সফটওয়্যার বানানোর জন্য, তাদের কম্পিউটারের জন্য সফটওয়্যার বানানোর জন্য। তারপরে এখন তো ধরো বাংলাদেশের বাংলাদেশ বলো পৃথিবী জুড়ে খালি সব কম্পিউটারে এখন মাইক্রোসফট অনেক বেশি, মাইক্রোসফটের সফটওয়্যার গুলো অনেক বেশি। অ্যাপেল অ্যাপেলের গুলা তুমি শুধু অ্যাপেলেই পাবা। আর তারপর হচ্ছে টিম বার্নার্স-লি, উনি না থাকলে তো ধরো আমরা সার্চ ইঞ্জিন কি এটাই বুঝতাম না। উনি হচ্ছে প্রথমে ব্যবস্থাপনার প্রস্তাব করেন যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল 1989 সালে। উনি ব্রিটিশ বিজ্ঞানী। তো উনি হচ্ছে পরে তা বাস্তবায়নও করেন। সে থেকে তিনি হচ্ছে ডাব্লিউ এর জনক, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে এমসিকিউ তে আসে অনেক সময় বিসিএস ও দিয়ে দিছিল একবার, মনে হয় মেবি বিসিএস এ দিছিল একবার, ভুলে গেছি। যাই হোক, আমি তো বিসিএস এর কোশ্চেন দেখিও নাই অবশ্য, সরি, বেশি কথা বলে ফেলছি আর কি। মার্ক জাকারবার্গ, ওনার জন্ম লিখি নাই, আচ্ছা সরি, জন্মটা লিখি নাই, বাট উনি এখনো মরে নাই, বাচ্চা আছে বেটা। তো বর্তমান সবচেয়ে বেশি জনপ্রিয় গণমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই এই ফেসবুক তৈরি করছে। বাংলাদেশে 2004 বা 5 সালে হচ্ছে ফেসবুকের মানে আবির্ভাব হয়, এর আগে তো বাংলাদেশে ছিল না। 2015 সালে এর ব্যবহারকারী ছিল হচ্ছে 1415 মিলিয়ন, বিশাল, হিউজ। কিন্তু পরে দেখবা এখন তো মনে করো অনেক বেশি ফেসবুক ইউজার, ফেসবুকে মার্কেটিং চলে, ফেসবুকে অনেক কিছু চলে, কিছুক্ষণ পর পরে ফেসবুকে অ্যাড আসে,
ই লার্নিং এ বাংলাদেশ, ই লার্নিং এর জন্য বাংলাদেশ হচ্ছে একটা বিশাল বড় একটা জায়গা। ই লার্নিং এর প্যান্ডামিকের পরে তো ধরো বন্দি পাঠশালা, এসিএস, উদ্ভাস সবাই মানে কোচিং সেন্টার স্কুলগুলো সবাই ই লার্নিং এ, তোমরা দেখতে পাচ্ছ সবাই বেশিরভাগ মানুষ এখন জুম মিটিং করে, দূরে থাকলেই মিটিং এর কোনো ইয়া হয় না। তো ই লার্নিং এক ধরনের অনলাইন শিক্ষা ব্যবস্থা যেখানে কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহার করে শিক্ষার উপকরণ গ্রহণ করা যায়, বুঝছো? তার মানে শিক্ষা তুমি যে কোনো জায়গা থেকে গ্রহণ করতে পারবা। বাংলাদেশে এখন এটা হচ্ছে অনেক কিছু বৃদ্ধি করতেছে, যেমন দক্ষতার ক্ষেত্রে হচ্ছে ই লার্নিং এর ক্ষেত্রে তুমি যে যে কোর্স তোমার মনোযোগী, যে যে কোর্স তুমি ভালো পারো ওই কোর্সগুলো তুমি এনরোল করতে পারতেছো। তারপরে হচ্ছে শিক্ষা সুযোগ, প্রত্যন্ত অঞ্চলে যেখানে ভালো টিচার নাই ওখানে অনলাইন ক্লাসের মধ্যে একজন দক্ষ শিক্ষক তার স্টুডেন্টদেরকে পড়াইতে পারতেছে। খরচ সাশ্রয়ী, সে মানে কোনো একটা স্টুডেন্ট যদি চায় সে ঘরে বসে অনলাইন ক্লাস বা টিচার তার আর ইনস্টিটিউটে যাইতে হইতেছে না, ইজিলি সে বাসায় বসে পড়াইতে পারতেছে। ইভেন যে ইনস্টিটিউটে যে আসা যাওয়ার খরচ ওইটা বেঁচে যাইতেছে। সময়ের ক্ষেত্রেও যেমন আমি আগে উদ্ভাসে যখন ক্লাস করতাম ফার্ম গেটে, তখন যাইতে আসতে একটু অনেকটা টাইম লাগতো। আর অনলাইন যদি তারপরে আমি শুরু কয়েকদিন কি এক দেড় মাস ক্লাস করার পরে আমি হচ্ছে অনলাইন উদ্ভাসের অনলাইন ক্লাসগুলোই করছি। ক্লাস 3-4 ঘন্টা হইলেও কি আমার ওইদিকে তো যাওয়া আসার সময় মানে আইসা সেটা তো আর পড়তে ইচ্ছেই করে না, কারণ ধরো একটু রেস্ট নেওয়ার পরে আমি একটু আইসা মানুষ, মানে অলস মানুষ, তার জন্য একটু ধরো যে অনলাইন ক্লাসগুলোতে একটু ফোকাস করি। তাও আমি অনেক মোটামুটি অনেক অফলাইন অনেক ক্লাস করছি, এমন না যে করি নাই। আমি মোহাম্মদপুর ব্রাঞ্চেও করছি, ফার্মগেটেও করছি, অনেক টাইপের। তো বলা যায় ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা, হ্যাঁ ই লার্নিং এ তুমি ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা নিতে পারো, অনেক কিছুই শিক্ষার মান উন্নয়ন হবে। শিক্ষার মান অনেক উন্নয়ন হয়েছে এক্ষেত্রে বলা যায়। তো ই গভর্নেন্স ও বাংলাদেশ, তো ই গভর্নেন্স এর ধারণা, ই গভর্নেন্স হচ্ছে ধরো যেমন তথ্য প্রদান বা পরিষেবা প্রদান বিভিন্ন সবকিছু একসাথে মিলে হচ্ছে ই গভর্নেন্স, যেগুলো সরকারি, যেগুলো আইসিটি ব্যবহার করে পরিচালনা করে, যেটা হচ্ছে সরকারি বা সরকারি খাতে সবকিছু মানে সবকিছু তোমাকে অল ইন ওয়ান সলিউশন আর কি ই গভর্নেন্স। ই গভর্নেন্সে তোমার সময় অর্থ সবই সাশ্রয় হবে। মোট কথা হচ্ছে তোমার কিছু কিছু ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটের পরিষেবা তুমি ইজিলি পাওয়া যাবা। আর এখন তো ধরো তুমি বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া লাগে অনলাইনে, সবই তো অনলাইন। তো একটু সাবধানতা অবলম্বন করা করা ভালো, কারণ বিপদ বলে কয়ে আসে না। তো বিভিন্ন সরকারি পরিষেবা যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ভূমি বিষয়ক তথ্য, ট্রেড লাইসেন্স এগুলোও তুমি পাবা। আবার ই সার্ভিসও এগুলো আছে। তুমি দেখো ই গভর্নেন্স আর ই সার্ভিস প্রায় কাছাকাছি। মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, ই সার্ভিস যেমন একটু আলাদা আলাদা, কিন্তু ই গভর্নেন্স হচ্ছে পুরা সেম। ওকে, সব একসাথে। হুম, সব একসাথে। যেমন বিভিন্ন সরকারি অফিসের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ই নথি ব্যবহার করা হয়। এই যে বর্তমানে বাংলাদেশে না মানে বিশ্বে মানে গভর্নমেন্ট ওয়েবসাইট গুলার কতটা বাড়তেছে আর কি, পিপল অন গভর্নমেন্ট ওয়েবসাইট নাও অনেক বেশি আর কি। তো ই সার্ভিস ও বাংলাদেশ, একটু আগেই বলতেছিলাম ই সার্ভিস আর ই গভর্নেন্স এর পার্থক্যটা খুবই কম। মানে প্রায় সিমিলার ওরা। ই সার্ভিস হলো ডিজিটাল প্ল্যাটফর্মের পরিষেবা বা ইন্টারনেট মোবাইল মাধ্যমে ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণ করা যায়, এর মাধ্যমে সময় খরচ। সেম জিনিস ই গভর্নেন্স এর মতো। ই সার্ভিসের গুরুত্ব সময় ও সময় ও খরচ সাশ্রয়, হ্যাঁ সময় অনেক সাশ্রয় হয়। খরচ বলতে গেলে তোমার অফিসে সশরীরে যাওয়া লাগে না, ধরো ব্যাংকে সশরীরে যাওয়া লাগে না, তুমি ঘরে বসে পেমেন্ট করে দিতে পারতেছো। যেখানে যে কাজটা তোমার 2-3 ঘন্টার কাজ ওইটা তুমি 10 মিনিটে করে দাও, স্বাচ্ছন্দ্য জবাবদিহিতা। যেমন ধরো তোমার তো একটা ফর্ম বা নথি তোমাকে দিতেছে, তো ওইটা তো ওদের কাছেই রাখতেছে, তুমি হয়তো প্রিন্টেড করে তুমি রাখতেছো, তুমি এটা হারাই ফেলতে পারো, বাট ই নথি ওই ওয়েবসাইটে কিন্তু এটা থেকে যাবে যে তুমি একটা সময় এনরোল করছিলা, রেজিস্ট্রেশন করছিলা, এটা আমাদের কাছে আছে। এটাই আর কি। নাগরিক সুবিধা বৃদ্ধি, হ্যাঁ নাগরিকের ক্ষেত্রে পরীক্ষার ফলাফল, যেমন ধরো আমি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এক্সাম দিছি, তখন হচ্ছে ফলাফল হচ্ছে জানার জন্য আমি ওদের ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল সার্চ করে তারপর হচ্ছে রেজাল্টটা জানছি। তারপরে হচ্ছে তো ভর্তি হয়ে আসলাম, এটাই। তো এভাবে আর কি নাগরিক জীবনের সুবিধা। তো আমি কি হচ্ছে, তো পরীক্ষা দেওয়ার পরে ধরো পরীক্ষা তো সিলেটে গিয়ে দেওয়া লাগছে, তারপরে বাসায় এসেই কম্পিউটারে আমি
অ্যাপ্লাই করছিলাম ওইটার জন্য, তারপরে বাসায় এসে কম্পিউটারে আমি এটার রেজাল্ট দেখছি। এরকমই অর্থনৈতিক প্রবৃদ্ধি, ই কমার্স প্রসার প্রসার বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং অন্যান্য সার্ভিস বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করে তুলছে। এটা সত্যি যে ই কমার্স বা ই সার্ভিসের ক্ষেত্রে ই কমার্সও এসে পড়ে। আচ্ছা, পরের পরের স্লাইডে আমরা ই কমার্স কে পাবো। এই যে ই কমার্স বাংলাদেশ, ই কমার্স কি বর্তমানে হচ্ছে ধরো মানুষ পেজ খুলে যে বিজনেস করতেছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওরা ওদের কাছে অফার করে, যেমন হেড গিয়ার আছে, ক্যাপের একটা, তারপরে হচ্ছে বিভিন্ন টপ টপ ব্র্যান্ড আছে, ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তুমি গিয়ে সেটা বলবা যে ফোনের মাধ্যমে ওদেরকে বলবা যে আমার এই জিনিসটা ভালো লাগছে, আমি এটা কিনতে চাই। আবার একটু দেখবা যে রিলায়েবল সোর্স কিনা, রিলায়েবল সোর্স না হইলে নতুন কোনো পেজ থেকে কোনো জিনিস কিনতে যাবে না, কারণ ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ ভালো যেমন বাড়তেছে, মানুষের খারাপও কিন্তু আস্তে ধীরে বাড়ে। এমন ভালো দিক যেমন আছে, সবকিছুর খারাপ দিকও একটু একটু থাকে। বৃদ্ধি বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত, এটা তো আমি আগেই বলেছি। বাংলাদেশে বিশাল তরুণ জনগোষ্ঠী ই কমার্সের চালিয়ে, এই যে সবাই মূলত এখন কি মানুষ চেষ্টা করে নিজেকে একটা স্টার্ট আপ করার, নিজের নিজে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য একটা বিজনেস দেওয়ার। তো সেক্ষেত্রে অনলাইন বিজনেসকে অনেক তরুণ তরুণী বেছে নেয়। ডিজিটাল সংযোগ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ই কমার্সের প্রসার বেড়েছে। মোবাইল আর্থিক সেবায়, মানে রকেটে তুমি যে কোনোখানে তুমি ধরো অর্ডার করলা, তারপরে হচ্ছে তাকে হচ্ছে টাকা পাঠিয়ে দিলা যে আপনি আমাকে পাঠান, তো উনি ওইখান থেকে পাঠিয়ে দিল। অনেক অনেক সময় এ ভুল করতে যাবে না, যদি রিলায়েবল না হয় সবসময় ক্যাশ অন ডেলিভারি নেওয়ার চেষ্টা করবা, কারণ এটা অনেক সময় অনেক ক্ষেত্রে সাহায্য করে। এসএমই হচ্ছে ছোট্ট বা মাঝারি আকারের উদ্যোগ উদ্যোগ বা ই কমার্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা লোনের মতো। হ্যাঁ, এসএমই লোন হচ্ছে সবাইকে প্রোভাইড করা হয়, মোটামুটি যারা হচ্ছে স্টার্ট আপ বা বিজনেস করে তারা হচ্ছে ব্যাংক বা যে কোনো, এখন তো বিকাশেও মোটামুটি এসএমই দেওয়া হয় 30 বা 20 হাজার টাকার মতো। But এটা হচ্ছে ক্ষুদ্র বা মাঝারি, যারা ধরো গ্রাম অঞ্চলে এটা দেখা যায়, কুটির শিল্পতে যারা আছে তারা হচ্ছে অনেক বেশি এই এসএমই লোনের উপর ডিপেন্ডেবল থাকে। তাদের উপর তারা একটু অল্প খরচে, আহ, অল্প লাভে বা ইয়াতে অল্প ইন্টারেস্টে তারা অনেক টাকা করতে পারতেছে, এবং তাদের বিজনেসও ছোট হওয়ার কারণে তারা অল্প টাকার ভিতরেই সবকিছু করতে পারতেছে। ওকে, তো অনলাইনে অনেক শপিং শপিং টপিং করে, সার্চ করে করে তারপরে একটু দেখে শুনে কাজ করা উচিত, কারণ উল্টাপাল্টা কোনো ইয়েতে না যাওয়াই ভালো। বাংলাদেশের, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট স্লাইড। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটিতে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইসিটি ছাড়া আধুনিক কর্মক্ষেত্রে কল্পনা করা কঠিন, কারণ এখন সব জায়গায় তুমি একটা অফিসে তুমি অ্যাপ্লাই করতে যাবা, তোমার হচ্ছে মিনিমাম মিনিমাম তোমার ফোন তো চালাইতে হবে। এই জগতে সবাই, মানে ক্লাস 3 থেকে মনে করো ছোট বাচ্চা সবাই সবাই হচ্ছে ফোন ইউজ করে, ফোন চালায়, তো অনেকেই অনেক কিছু পারে। বাচ্চারাও আমাদের থেকে এখন বেশি ফাস্ট। কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব কর্মদক্ষতা বৃদ্ধি করে, এটার তেমন কিছু নাই। তোমরা যারা হচ্ছে সৃজনশীল অ্যান্সার করবা, একটু আগে তো এটা যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, তো থিওরিটিক্যাল সাবজেক্ট মানে অধ্যায়টা চ্যাপ্টারটা যেহেতু থিওরিটিক্যাল, সো এটা মুখস্থ ছাড়া আর কোনো উপায় নাই। তো তোমরা সবাই চেষ্টা করবা যে মুখস্থ করে রাখতে। আর এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ আসবে, আর হচ্ছে ব্রড কোয়েশ্চেন বা সৃজনশীলের ক্ষেত্রে তো চারটা, গতে হচ্ছে 3টা প্যারা আর ঘতে হচ্ছে 4টা প্যারা করে লিখবা। আর হচ্ছে প্যারার মধ্যেও তুমি একটা সুন্দর করে পয়েন্ট আকারে দিবা, যেরকম এখানে আমি একটা পয়েন্ট আকারে দিছি। কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব কর্মদক্ষতা বৃদ্ধি, আইসিটি ব্যবহারের ফলে কর্মদক্ষতা বাড়ে, কাজের গতি বৃদ্ধি পায়, নতুন কাজের সুযোগ, আইসিটি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। সংযোগ সংযোগ ব্যবস্থা উন্নত করতেছে, ইমেল ভিডিও কনফারেন্সিং এর মধ্যে অনেক মিটিং করতেছে, সক্রিয়তা বাড়তেছে, ডেটাবেস এবং আইক্লাউডে হচ্ছে তুমি তোমার জিনিসগুলা সংরক্ষণ করতে পারতেছো, পরে বিশ্লেষণী সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছো, এমন অনেক কাজ তুমি করতে পারতেছো। এখন সামাজিক যোগাযোগ ও আইসিটি, তো এখানে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বলা যায় ফেসবুক টুইটার এগুলাই সবচেয়ে বেশি বেশি
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বলার কিছু নেই, স্লাইডটা তুমি স্ক্রিনশট রাখতে পারো বা হচ্ছে নিয়ে নোট করতে পারো। নোট করলেই বেশি সুবিধা হবে, তাহলে তোমার মনে থাকবে। অ্যাটলিস্ট তুমি যদি একবার লেখো তাও তোমার 3 বার পড়ার সমান হয়ে যাবে, কারণ কেউ এমনি এমনি লেখে না, লেখার সময়ও একটু একটু পড়ে। তো যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম কি কি? ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আছে। তারপর হচ্ছে তো তথ্য আদান প্রদান। তো এই মাধ্যমগুলোতে ছবি, ভিডিও, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস শেয়ার করা হয়। সামাজিক যোগাযোগ, সামাজিক সম্পর্ক তৈরি ও বজায় রাখা হয়। তারপর হচ্ছে জ্ঞান ধারণার, তুমি হচ্ছে অনেকের কাছে অনেক মত বিনিময় করতে পারো। মত বিনিময় করলেও কিন্তু তোমার তোমার একটা জ্ঞান অর্জন হবে যে তুমি হ্যাঁ হ্যাঁ এটা পড়তে পারতেছো। বিভিন্ন সুযোগ সৃষ্টি হয় শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেত্রে সামাজিক। আর সমস্যা সমাধান, যেমন তুমি অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান পাবা। যেমন হচ্ছে তুমি একটা পেজে ঢুকছো, ঢোকার পরে হচ্ছে ওইখানে বা হচ্ছে ধরো আমার মতোই, ধরো আমি সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আর বাকি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমার মোট 10টার মতো ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তো ওইখানে জিজ্ঞেস জিজ্ঞেস করে বড় ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে সেশন জট হয় কিনা, তো আমি কোনো সমস্যার মুখোমুখি হব কিনা, টিচাররা কেমন পড়ায়। তো ওনারা বলছে হ্যাঁ ওভারঅল ভালো। তো এটা কি, এটা হচ্ছে আমি একটা সমস্যা ফেস করতেছি, ওনাদের কাছে সমাধান চাইছি, ওনারা দিছে। ইভেন এরকম হইতে পারে যেমন অনেক সময় ফ্রড কেস থাকে, তুমি হচ্ছে জানো না, ওই পেজে ঢুকলা, তুমি কোনো একটা বড় ভাইয়াকে জিজ্ঞেস করলা, তখন উনি বললো না এই এই পেজটা ফ্রড। তারপর হচ্ছে তোমার মিউচুয়াল ফ্রেন্ড আছে, তুমি কাউকে চিনো না, তুমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তুমি ওনাকে চিনো না, তোমার মিউচুয়াল ফ্রেন্ড আছে, তুমি ওকে জিজ্ঞেস করলা। তো এরকম ভাবে আর কি অপরিচিত ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা থেকে দূরে থাকবা। চেষ্টা করবা যে ঠিক আছে তুমি যাকে চিনো তাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আর যদি মিউচুয়াল ফ্রেন্ড থাকে তাহলে তুমি তোমার যে বন্ধুর সাথে মিউচুয়াল ফ্রেন্ড, ওর ওর সাথে ওর ওকে স্ক্রিনশট দিয়ে যে এ ব্যক্তি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তুই কি ওরে চিনিস? যদি বলে হ্যাঁ চিনি, ওই আমার সম্পর্কে এটা লাগে, অ্যাকসেপ্ট কর, সমস্যা নাই। তো এভাবেই তুমি অ্যাকসেপ্ট করবা, এটাই। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সাথেই থাকুন রিমার্স এডুকেশনে। আর এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা পারি না, কোনো সমস্যা থাকলে আমাদের ইনবক্সে নক দিবা, অবশ্যই আমরা তোমাদেরকে হেল্প করব, আমরা অবশ্যই থাকবো। আর নেক্সট ক্লাস দেখা হচ্ছে, আমি নেক্সট ক্লাস বাংলা নিব কয়েকদিন পরে। রুটিন মেবি আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট হয়ে গেছে। তো আমরা ইউটিউব চ্যানেলও খুব শীঘ্রই আসতেছি। আর প্যান্ডামিক এখন বাড়তেছে, সবাই চেষ্টা করবা। শুনলাম কোভিড এর ইয়াও বাড়তেছে, তো চেষ্টা করবা যে মাস্ক টাস্ক পরতে। তো এই আমরা চাই না এখন করোনার ভিতরে এত বেশি দখল যাক মানুষের, একটা মেন্টালিটির উপরও মানুষের অনেক প্রভাব ফেলে কোভিড। কোভিড যখন ছিল তখন সবাই গৃহবন্দী ছিল, আমরা চাই না আর লকডাউন হোক। তারপরেও ধন্যবাদ সবাইকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমার ভুল হয়েছে, আমার এটা আজকের প্রথম অনলাইন ফার্স্ট ক্লাস আমার জীবনের, বলা যায় যে আমি সর্বপ্রথম এই ক্লাসটা নেই। তো বলা যায় অনলাইনে ক্লাসটা নেওয়ার আমার একটা নতুন অভিজ্ঞতা। তো আমাকে সবাই মোটামুটি ইয়ে করেন। তো বলা যায় যে বলতে চাচ্ছি এখন আমাদের পাশেই থাকুন, আমাদের ফেসবুক পেজকে ফলো রাখুন। আর যেহেতু আমার একটু এটা প্রথম ক্লাস, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিসুলভ দেখবেন। আর কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে ইয়ে আছে, মেসেঞ্জার ইয়ে আছে, তো আপনারা নক দিবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান অতি শীঘ্রই দিতে। ধন্যবাদ। আর হচ্ছে এটার নোট আমাদের যারাই এটা মানে আজকের ক্লাসের নোট করবেন, তারা যেন অবশ্যই আমাদের মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে রাখেন যে এই নোটটা করে ছবি দিয়েন। ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।